হ্যালো, গুড মর্নিং। আজকে আমরা ফ্রিকশন শুরু করব। আগের ক্লাসে লজ অফ মোশনগুলো পড়েছিলাম, সেখানে নিউটন প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র পড়েছিলাম। সেখান থেকে কোনো একটা বস্তুর গতিকে যে গাণিতিক সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়, সেই গাণিতিক সমীকরণগুলো আমরা পড়েছি। যেমন v1 u প্লাস এটি, s1 ut প্লাস হাফ অফ স্কোয়ার, আর v স্কোয়ার ইজিক্যাল টু u স্কোয়ার প্লাস 2s, এগুলো। আজকে আমরা পড়ব ফ্রিকশন। নিউটন প্রথম সূত্র থেকে আমরা পড়েছি। নিউটন প্রথম সূত্র থেকে আমরা জানি যে কোনো বস্তুর উপর যদি বাইরের থেকে বল প্রযুক্ত না হয়, তাহলে স্থির বস্তু কী করবে? চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সরাখা বরাবর চলতে থাকবে। তো ধরো মেঝের উপরে আমরা একটা বলকে এইভাবে গড়িয়ে দিলাম, তাহলে ইনিশিয়ালি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, করার ফলে বলটা গতিশীল হলো, দিয়ে কিছু দূর গিয়ে আবার থেমেও যাচ্ছে। তো আমরা নিউটনের প্রথম সূত্রে জানি যে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। তাহলে যেহেতু ইনিশিয়ালি একটা ফোর্স আমরা অ্যাপ্লাই করেছিলাম, তাহলে নিশ্চয়ই মেঝের উপর বলটা মুভিং করে দেওয়ার পরে, গতিশীল করে দেওয়ার পরে সবসময় গতিশীল থাকার কথা। কিন্তু আমরা দেখি কিছুক্ষণ পরে বলটা গিয়ে থেমে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই বাইরে থেকে একটা ফোর্স কাজ করছে, নিশ্চয়ই বস্তুটার উপরে বাইরে থেকে একটা বল কাজ করছে, যার জন্যে বস্তু গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় চলে গেল। তো এই বাইরে থেকে যে বলটা প্রয়োগ হচ্ছে, এটা কে দিচ্ছে? একটা বাধা বল নিশ্চয়ই। তো বাধা বলটা কে দিচ্ছে? না, মেঝে বলের উপরে দিচ্ছে। মেঝে হচ্ছে যে বলের উপরে দিচ্ছে। কোন দিকে? না, ধরো বলটা এইদিকে গতিশীল, তাহলে যেহেতু বাধা বল, যদি বলটা গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় আসতে হয়, তাহলে কি হবে? নিশ্চয়ই এই ডাইরেকশনে কাজ করবে। অর্থাৎ বলটা মুভিং করছে এই ডাইরেকশনে, বাট ফোর্সটা কাজ করছে অপোজিট ডাইরেকশনে, নাকি? অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো দুটো বস্তু যখন পরস্পর সংস্পর্শে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন ওই সংস্পর্শ তলে, বস্তু দুটো স্পর্শ তলে একটা বাধা বল কাজ করছে। সবখানি দেখো, দেখবে আমরা কোনো একটা মেঝেতে সাবান জল দিয়ে দিলাম, অনেক সহজে কোনো একটা বস্তুকে ঠেলে নিয়ে যেতে পারি। আর যদি শুকনো মেঝে হয়, ঠেলে নিয়ে যেতে কষ্ট হয়। সেখানেও আমরা বলবো যে নিশ্চয়ই শুকনো মেঝেতে কেউ একটা বাধা বল দিচ্ছে। সাবানের মেঝেতেও দিচ্ছে, বাট শুকনো মেঝেতে একটু বেশি। কেউ যেন একটা বাধা বল দিচ্ছে, যার জন্যে আমাদের ঠেলে নিয়ে যেতে, বস্তুটাকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে, তো কষ্ট হচ্ছে, নাকি? তো এই বাধা বল যখনই, তাহলে আমরা কি বলবো? যে যখনই দুটো তল পরস্পরের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করে, অর্থাৎ যে কোনো দুটো তলের মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তাহলে ওই তলে তাদের গতির বিরুদ্ধে একটা বল কাজ করে। কে কেমনভাবে কাজ করে? প্রথম তল চাইবে দ্বিতীয় তলকে সামনে এগিয়ে যেতে বাধা, দ্বিতীয় তল চাইবে প্রথম তলকে সামনে এগিয়ে নিয়ে যেতে, মানে এগিয়ে যেতে বাধা দিতে। তাহলে এই যে বাধা বল, যে কোনো দুটো স্পর্শতলে যে বাধা বল, এই বাধা বলটাকে আমরা কি বলছি? ঘর্ষণ বল, নাকি? তাহলে ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করছে? ঘর্ষণ বলতে সবসময় বস্তুর গতির বিপরীত দিকে, নাকি? সবসময় হচ্ছে যে বস্তুর গতির বিপরীত দিকে কাজ করছে। তো আবার আমাদের মনে হয় যে একটা মসৃণ, যেমন সাবান জল দিয়ে দিলাম, বা একটা মসৃণ মেঝেতে আমরা সহজে স্লিপ করে যাই, তাহলে নিশ্চয়ই সেখানে হচ্ছে যে বাধা বলটা কম। আবার একটা এবড়ে খবড়ো জায়গাতে আমাদের ঠেলে নিয়ে যেতে আমাদের বেশি কষ্ট হয়, তাহলে মনে হয় আমাদের বাধা বলটা বেশি। মানে আমরা বলতে পারি যে ঘর্ষণ বল বেশি অমসৃণ জায়গাতে, মসৃণ জায়গাতে ঘর্ষণ বল কম। তাহলে ঘর্ষণ বলের উৎস কি ওই অমসৃণতা? এটা আমাদের মনে হয়। তাহলে অমসৃণতা মানে সারফেসের স্মুথনেসটাই হচ্ছে যে ঘর্ষণ বলের উৎসটা আমাদের মনে হয়। কিন্তু না, ঘর্ষণ বলের উৎস সেরকম কোনো ব্যাপার নয়। যা ঘর্ষণ বলের ডেফিনেশনটা তবু একবার আমরা বলে নিই, যে কোনো দুটো তল যখন পরস্পর সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তাদের স্পর্শতলে একটা বাধা বল কাজ করে। এই বাধা বলটাকে আমরা কি বলছি? ঘর্ষণ বল। তো তাহলে এই ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্সের
কারণ কি, অরিজিন অফ ফ্রিকশন ফোর্স। তাহলে আমরা কি বলবো, অরিজিন অফ ফ্রিকশন ফোর্স, অরিজিন অফ ফ্রিকশন ফোর্স। না, আমরা আসঞ্জন বল জানি বা অ্যাডহেসিভ ফোর্স, কি অ্যাডহেসিভ ফোর্স বা আসঞ্জন বল। তো পাশাপাশি দুটো যখন দুটো আলাদা আলাদা সারফেসে দুটো আলাদা আলাদা পরমাণু যখন খুব কাছাকাছি চলে আসে, খুবই কাছাকাছি চলে আসে দুটো পরমাণু, তখন তাদের মধ্যে যে আসক্তি বলটা কাজ করে সেটাকে আমরা কি বলছি না, আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স। তো এই আসক্তি বলটা নিশ্চয়ই, ধরো মানে এই আসক্তি বলটা কি করবে, একে অপরকে নিশ্চয়ই সামনে গিয়ে যেতে বাধা দেবে। তো সেটাই হয় কীরকম, দুটো সারফেস যখন খুব ক্লোজ হয়ে যায়, দুটো সারফেস যখন খুব ক্লোজড হয়ে যায়, তখন এই সারফেসগুলোর অ্যাটমগুলো খুবই কাছাকাছি চলে আসে। তো সারফেসগুলোর অ্যাটমগুলো যখন খুবই কাছাকাছি চলে আসে, তখন তাদের মধ্যে আসঞ্জন বল কাজ করে, আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স কাজ করে। যে কোনো দুটো সারফেস, যে কোনো দুটো তল, যে কোনো দুটো পরমাণু যখন খুবই কাছাকাছি চলে আসে, আলাদা আলাদা, অবশ্যই আলাদা আলাদা পরমাণু, একই মেটালের বলছি না আমরা, তখন তার মধ্যে যে বল কাজ করছে, একটা সংশক্তি বল কাজ করছে, সেটাকে আমরা কি বলছি, আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্স। তো অ্যাডহেসিভ ফোর্স যেহেতু কাজ করছে, তারা যখন কেউ একটা মুভিং করতে চাইবে তখন বাধা দেবে। তো এই অ্যাডহেসিভ ফোর্সটাই হচ্ছে ফ্রিকশন ফোর্সের কারণ। হ্যাঁ, আবার কারণ আছে, যখনই এই অ্যাডহেসিভ ফোর্স কাজ করছে, তখন সারফেসগুলো যখন সারফেসগুলো মুভিং করার চেষ্টা করছে, তখন এই পরমাণুগুলোর মধ্যে একটা যে ওয়েভ ওয়েভ বা পারমাণবিক গতি সৃষ্টি হয়। ওয়েভ নেচার পরমাণুগুলোর মধ্যে একটা ওয়েভ এবং পারমাণবিক গতি, তরঙ্গ এবং পারমাণবিক একটা গতির সৃষ্টি হয়, যে গতির জন্যে হচ্ছে যে ঘর্ষণ বলটা ঘর্ষণ বল হচ্ছে জেনারেট হচ্ছে, বা আমরা শেষমেশ বলবো আসঞ্জন বলের জন্য গতিটা সৃষ্টি হচ্ছে। তাহলে শেষমেশ কি বলবো, এই আসঞ্জন বল বা অ্যাডহেসিভ ফোর্সের জন্যই হচ্ছে যে ঘর্ষণ বল জেনারেট করছে, ঘর্ষণ বল তৈরি হচ্ছে যে কোনো দুটো সারফেসের স্পর্শ, সারফেস অফ কন্ট্যাক্টে, যে কোনো দুটো বস্তুর সারফেস অফ কন্ট্যাক্টে হয়েছে। তো এই যে আমাদের অমসৃণ আর মসৃণের ব্যাপারটা, তাহলে এটাই যদি কারণ হয়, তাহলে মসৃণ হলে ঘর্ষণ বলটা কম, আর অমসৃণ হলে ঘর্ষণ বলটা বেড়ে যায় কেন, না সেটা আমরা কিভাবে এক্সপ্লেন করব। না, যখন দেখো মসৃণ হয় তখন এই খাঁজগুলো কম থাকে, কিন্তু যখন অমসৃণ হয় তখন এই খাঁজগুলো বেশি থাকে এইভাবে। তো খাঁজগুলো যখন বেশি থাকে এবং বস্তুগুলো গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন এই খাঁজগুলোর আকৃতির পরিবর্তন হয়। আর খাঁজগুলোর আকৃতির যখন পরিবর্তন হয়, তখন এই পরমাণুগুলোর অ্যাটমগুলো খাঁজে খাঁজে বসে যায়। এই খাঁজে খাঁজে বসে যাওয়ার জন্য তাদের মধ্যে তখন তারা আবার ক্লোজড হয়, ক্লোজড হওয়ার ফলে তাদের হচ্ছে ফোর্সের ঘর্ষণ বলের মানটা বা আসঞ্জন বলের মানটা বেড়ে যায়, তাই হচ্ছে যে অ্যাডহেসিভ ফোর্সের মানটা বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে ঘর্ষণ বলের কারণ, মেইন কারণ। হ্যাঁ, তাহলে ঘর্ষণ বল যে কোনো দুটো সারফেস যখন স্পর্শ তলে গতিশীল হওয়ার চেষ্টা করছে, তার সেখানে কাজ করছে। তাহলে ঘর্ষণ বলের বৈশিষ্ট্য আমরা কী কী পড়বো, তাহলে ঘর্ষণ বলের বৈশিষ্ট্যগুলো কী কী হতে পারে, বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স। আবার বলছি, তাহলে ঘর্ষণ বল কোথায় কাজ করছে, যে কোনো বস্তু যে কোনো সারফেসে যখন গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তার গতির বিরুদ্ধে, সে যে ডাইরেকশনে গতিশীল হচ্ছে সেই গতির বিরুদ্ধে যে বল, বাধা বল কাজ করছে, তাকে যেতে বাধা দিচ্ছে, সেই বলটাকে আমরা কি বলছি, ঘর্ষণ বল। তাহলে ফার্স্ট কি বলবো, ঘর্ষণ বল কোথায় কাজ করে, যে কোনো দুটো তলের, যে কোনো দুটো বস্তুর স্পর্শ তলে যখন তারা গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন তাদের স্পর্শ তলে ঘর্ষণ বল কাজ করছে নাকি। নেক্সট, তাহলে যে কোনো দুটি বস্তুর স্পর্শ তলে নাকি, যে কোনো দুটি বস্তুর স্পর্শ তলে। 2 নাম্বার হচ্ছে যে, তাহলে 2 নাম্বার ফার্স্ট, তাহলে কি যে কোনো দুটি বস্তুর স্পর্শ তলে কখন না, বস্তু দুটোর মধ্যে যখন আপেক্ষিক গতি থাকবে, তাই তো, বস্তু দুটির মধ্যে যখন আপেক্ষিক গতি থাকবে, তখন তাদের গতির বিরুদ্ধে ঘর্ষণ বল কাজ করে, তাই তো। তাহলে তাদের মধ্যে আপেক্ষিক গতি
আপেক্ষিক গতি থাকলে তাদের গতির বিরুদ্ধে কাজ করে, তাই তো। থার্ড কি, যে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। ঘর্ষণ বল ওই বস্তুর উপরে লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। সমানুপাতিক। তারপরে কি, অবশ্যই তাদের স্পর্শতলের সাথে সমান্তরালে কাজ করে। স্পর্শতলের সাথে সমান্তরালে কাজ করে। সমান্তরালে কাজ করে, ঠিক আছে। যেটা ইম্পর্টেন্ট, যে আমাদের মাঝে মাঝে মনে হয় যে যদি তাহলে ক্ষেত্রফলটা বেশি হয়, যে দুটো বস্তু পরস্পরের স্পর্শে গিয়ে পরস্পরের সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করছে, সেই স্পর্শতলটা যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে হয়তো ঘর্ষণ বলটা বেশি হবে, কিন্তু না, মোটেও না। ক্ষেত্রফল বেশি বা কম হওয়ার সাথে ঘর্ষণ বল কোনোভাবেই নির্ভরশীল নয়। তাহলে ওই যে আমরা একটা টার্ম বলেছিলাম যে ঘর্ষণ বল তার কার উপর নির্ভরশীল, না লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। অর্থাৎ লম্ব প্রতিক্রিয়া বলটা আবার কার সাথে সমান, আমরা জানি যে কার সাথে সমান হয় না, একটা বস্তু যখন প্লেন সারফেসে থাকে তার ভর যদি এম হয়, নিচের দিকে আমরা জানি mg বল কাজ করছে, আর লম্ব প্রতিক্রিয়া বল তার এগেইনস্টে যে বল কাজ করবে আর। অর্থাৎ যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, যদি একটা প্লেন সারফেসে থাকে, তাহলে আমরা তো জানি যে আর ইকুয়াল কি হয়, mg হয়। অর্থাৎ আমরা ডিরেক্টলি কি বলতে পারি, যেহেতু লম্ব প্রতিক্রিয়া বল ইজ প্রপোর্শনাল টু m, তাহলে সব ঘর্ষণ বলটা যদি আমরা সাপোজ ক্যাপিটাল A বল দিয়ে টানছিলাম বস্তুটাকে, তাহলে ঘর্ষণ বল কি করবে, তার গতির বিরুদ্ধে হচ্ছে এদিকে কাজ করে তাকে যেতে বাধা দিচ্ছে। তাহলে যদি r প্রপোর্শনাল টু m হয়, তাহলে আমরা বলতেই পারি যে ঘর্ষণ বল ইজ প্রপোর্শনাল টু r, তাই তো। ঘর্ষণ বল প্রপোর্শনাল টু r, ঘর্ষণ বল প্রপোর্শনাল টু মাস, তাই তো। অর্থাৎ কোনো বস্তুর ভর যত বেশি হবে তত হচ্ছে যে কোনো বস্তুর ভর যত বেশি হবে তত তার ঘর্ষণ বলটা বেশি হবে। কেন বলো তো, না ভর যখন বেশি হয় তখন হচ্ছে যে ওই লম্ব প্রতিক্রিয়া বলটা বেশি হয়, মানে ওই পরমাণুগুলো অ্যাটমসগুলো আবার অনেক ক্লোজ হয়, কাছাকাছি চলে আসে এইভাবে, তাই তো। সেই জন্য আসঞ্জন বলের মানটা বাড়ে এবং ঘর্ষণ বল বৃদ্ধি পায়, নাকি। তাহলে এগুলো হচ্ছে মেন মেন বৈশিষ্ট্য যে ঘর্ষণ বল। নেক্সট দেখো যে ঘর্ষণ বলকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ফ্রিকশন ফোর্স, কেন তাও বলছি। একটা হচ্ছে স্ট্যাটিক স্থিত ঘর্ষণ, একটা হচ্ছে চল ঘর্ষণ। কেন স্থিত ঘর্ষণ, চল ঘর্ষণ? না, সাপোজ একটা বড় পাথর হচ্ছে যে নামানো আছে, আমাদের ঘর্ষণের সংজ্ঞাতেই বলছে যে কোনো বস্তুকে যখন গতিশীল করা হয় বা গতিশীল করার চেষ্টা করা হয়, নাকি। তাহলে একটা অনেক বড় পাথর যখন কোনো জায়গায় নামানো আছে, আমি একা গিয়ে ঠেলে সরানোর চেষ্টা করছি, নিশ্চয় ঠেলে সরাতে পারবো না। দুজন গিয়ে ঠেলে সরানোর চেষ্টা করছি, নিশ্চয় ঠেলে সরাতে পারবো না। তিনজন গিয়ে ঠেলে সরানোর চেষ্টা করছি, তাও হলো না। দেখো চারজন হলো, সেটা সরে যাচ্ছে। তো কি হয়, যখন আমি একজন গিয়ে ঠেলে সরানোর চেষ্টা করছি, ধরো এইভাবে এটা সারফেসটা, তাহলে ফার্স্ট আমি জাস্ট F1 বল দিলাম, তখন ঘর্ষণ বল কত, আমরা F1। সেকেন্ড হচ্ছে যে আরেকজন যোগ হলো, তাহলে প্লাস F2, তখন ঘর্ষণ বলটাও প্লাস F2 আবার যোগ হচ্ছে। অর্থাৎ যে যতক্ষণ না মানে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন আমরা কখন করতে পারি, যখন বস্তুর উপরে লব্ধি বল কাজ করবে। লব্ধি বল বলতে কি না, অনেকগুলো বল যখন কোনো বস্তুর উপর কাজ করছে, তো সেই বলগুলোর লব্ধিটা যদি শূন্য হয়, তাহলে ওই বস্তুটা কি করবে, সেই সমস্ত বলগুলোর লব্ধি বল যদি ওই বস্তুর উপরে শূন্য হয়, তাহলে ওই বস্তুটা নিশ্চয়ই তার অবস্থার পরিবর্তন করবে না, নয় কি। আর যদি অনেকগুলো বল কোনো বস্তুর উপরে কাজ করছে, যদি বস্তুর উপরে লব্ধি বল কোনো একটা ডাইরেকশনে থাকে, তো সেই ডাইরেকশনেই বস্তুটা সরণ হয়, বস্তুটা সেই ডাইরেকশনেই গতিশীল হয়, নাকি। তাহলে এখানেও সেই
দেখো যে আমরা একটা একটা বল বাড়াচ্ছি, ঘর্ষণ বলটাও আস্তে আস্তে বাড়ছে, যার জন্য এরপর লব্ধি বলটা কত হচ্ছে, লব্ধি বলটা শূন্য হচ্ছে, যার জন্য গতিশীল হতে পারছে না। আমরা এখানে বল বাড়াচ্ছি, এখানে ঘর্ষণ বল হচ্ছে যে বৃদ্ধি পাচ্ছে, তাহলে লব্ধি বল কত, জিরো। এদিকে F1 এদিকে যা, এদিকেও তা। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমরা বস্তুটাকে সরাতে পারছি কিন্তু আমরা গতিশীল করার চেষ্টা করছি, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্রিয়াশীল বল ইকুয়াল টু ঘর্ষণ বল, যার জন্য বস্তুর উপর লব্ধি বলটা শূন্য এবং বস্তুটা গতিশীল হতে পারছে না, নাকি? অর্থাৎ যতক্ষণ না বস্তুটা গতিশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে ঘর্ষণ বল কাজ করছে সেটাকে আমরা কি বলছি, স্থিত ঘর্ষণ বল। এইভাবে হতে হতে একটা সময় পরে কি করবে না, বস্তুটা চলতে শুরু করবে, যখনই চলতে শুরু করবে তারপরে কি হয় না, তখন যে ঘর্ষণ বলটা কাজ করছে সেটাকে আমরা কি বলছি, চলঘর্ষণ বল। তো এটা একটা রেজাল্টের সাহায্যে আমরা দেখি, একটা এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা বলতে পারি যে এই চলঘর্ষণ বল আর স্থিত ঘর্ষণ বলের মধ্যে সম্পর্কটা কীরকম। না একটা যদি আমরা জাস্ট গ্রাফ নিই, দেখো গ্রাফ বলতে জাস্ট একটা ডেটা, আমরা ডেটা টেবিল নিই যে আমরা যখন বস্তুর উপর অ্যাপ্লাইড ফোর্স জিরো তখন ঘর্ষণ বল জিরো, মানে হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর হচ্ছে ঘর্ষণ বল, একটা হচ্ছে লব্ধি বল, তাই তো? তাহলে আমাদের অ্যাপ্লাইড ফোর্স জিরো, অ্যাপ্লাইড ফোর্স জিরো, তাহলে হচ্ছে ফ্রিকশন ফোর্স কি হবে, জিরো, লব্ধি বল রেজাল্টেন্ট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স অন দি বডি জিরো। আমরা 10 নিউটন দিলাম, ফ্রিকশন ফোর্সও কত হবে, 10 নিউটন, রেজাল্টেন্ট ফোর্স অন দি বডি উইল বি জিরো। আস্তে আস্তে আমরা বাড়াচ্ছি 20 নিউটন, ফ্রিকশন ফোর্সও সেম, যতক্ষণ না গতিশীল হচ্ছে ফ্রিকশন ফোর্স কি থাকবে, জাস্ট আমাদের অ্যাপ্লাইড ফোর্সের সাথে ইকুয়াল হবে 20 নিউটন, তাহলে লব্ধি বল জিরো। যখন আমরা সাপোজ 21 নিউটন করছি তখন আমরা কি দেখলাম না, হ্যাঁ যখন হচ্ছে যে 21 নিউটন তখন দেখা যাচ্ছে যে এটা 20 নিউটনেই থাকছে, নাকি? যদি 21 নিউটনেই থাকে তাহলে কি হবে, আচ্ছা এটা ডেটা রেজাল্টটা আরেকটু বাড়িয়ে দাও তাহলে আমাদের সুবিধা হবে। এভাবে করতে করতে আমরা ধরো করলাম 100, যখন সাপোজ 80 নিউটন তখন হচ্ছে যে 80 নিউটন, তখন লব্ধি বল জিরো। যখন 100 নিউটন তখন ঘর্ষণ বল 100 নিউটন, লব্ধি বল জিরো। বাট যখন আমরা দেখলাম যে 101 নিউটন দিচ্ছি তখন এখানে কি হচ্ছে না, ঘর্ষণ বলটার 101 নিউটন হচ্ছে না, সেই 80 নিউটনেই থেকে যাচ্ছে, তাই তো? দেখো আমরা অ্যাপ্লাইড ফোর্সটা বাড়াচ্ছি 10 নিউটন, 20 নিউটন, 80 নিউটন, 100 নিউটন, বাট যখন 101 নিউটন করছি তখন ঘর্ষণ বলটা কিন্তু আর বাড়ছে না, তাই তো? তাহলে আমরা কি বলছি দেখো যে একটা সময় পর্যন্ত আমাদের অ্যাপ্লাইড ফোর্সটা বাড়ানোর সাথে সাথে ঘর্ষণ বলটাও কি হচ্ছে, নিজে নিজেই বেড়ে যাচ্ছে, যার জন্য বস্তুটাকে আমরা সরাতে পারছি না। বাট একটা সময় পরে কি হচ্ছে যে একটা নির্দিষ্ট ফোর্স আছে, যে ফোর্সটা দিলে ঘর্ষণ বল, যে ফোর্সটার উপরে আর ঘর্ষণ বল নিজে নিজে বাড়তে পারবে না। এই যে ঘর্ষণ বল একটা লিমিট পর্যন্ত হচ্ছে যে বাড়তে পারছে, এই যে লিমিটটা ঘর্ষণ বলের, এই লিমিটটাকে আমরা কি বলছি, সীমাস্থ ঘর্ষণ, তাই তো? তাহলে দেখো যে 80 নিউটন 80 নিউটন, 100 নিউটন 100 নিউটন, বাট যখন 101 নিউটন তখন কিন্তু ফ্রিকশন ফোর্সটা সে 80 নিউটনেই ধরো কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, মানে একটু কমে তারপরে কনস্ট্যান্ট থাকছে। এবং লব্ধি বল এখানে তাহলে কত নেবো আমরা, তাহলে এখানে লব্ধি বল নেবো তাহলে 21 নিউটন, নয় কি? লব্ধি বল কত হচ্ছে, 101 মাইনাস 80 সমান 21 নিউটন। তাহলে যখনই বস্তুর উপর লব্ধি বল কাজ করবে তখন কি করবে, বস্তুটা গতিশীল হবে, ঠিক নয়? অর্থাৎ বস্তুটা তখন সমবেগে চলতে থাকবে, নাকি? ত্বরণ নিয়েও চলতে পারে যেহেতু বল কাজ করছে। হ্যাঁ, যদি সমবেগে চলে তখন আমরা দেখব যে এই যে সমবেগে চলছে, এই সমবেগে যদি চলে তখন তার ওই ঘর্ষণ বলটা দেখো বাড়তে বাড়তে হঠাৎ করে কমে তারপরে বস্তুটা সমবেগে চলছে। এরপর আমরা যতই অ্যাপ্লাইড ফোর্স বাড়াই না কেন এই ফ্রিকশন ফোর্সটা কিন্তু 80 নিউটনে কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই যে ফ্রিকশন ফোর্স একটা লিমিট পর্যন্ত বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়, ম্যাক্সিমাম ভ্যালুতে কতই পৌঁছেছে, 101 নিউটনে পৌঁছেছে, এই সরি 100 নিউটনে পৌঁছেছে। এই 100 নিউটনটাকে আমরা কি বলবো না, 100 নিউটনটাকে আমরা বলবো ওই বস্তুর সাপেক্ষে ঘর্ষণ বলের সীমাস্থ মান, ওর উপরে আর ঘর্ষণ বলটা বাড়তে পারবে না। এরপরেও যদি আমরা অ্যাপ্লাইড ফোর্স বাড়িয়ে দিই তাহলে কি করবে, ঘর্ষণ বলটা হঠাৎ করে একটুখানি কমে তারপরে বস্তুটা সমবেগে চলতে থাকবে, ঠিক আছে? সেটাই হচ্ছে দেখো
না 100 নিউটন করেছি তখনও ঘর্ষণ বল 100 নিউটন, বাট যখন আমরা 101 নিউটন করে দিচ্ছি তখন কিন্তু ফ্রিকশন ফোর্সটা হঠাৎ করে কমে গেছে, ফ্রিকশন ফোর্স দিয়ে 80 নিউটন হয়েছে এবং বস্তুর উপরে একটা লব্ধি বল কাজ করছে এবং বস্তুটা কী হবে, সমবেগে চলতে থাকবে, তাই তো। তাহলে যদি এটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কেমন হবে গ্রাফটা? না এদিকে ধরো অ্যাপ্লাইড ফোর্স অন দি বডি, এটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, আমরা স্মল এফ নিচ্ছি নাকি। তাহলে দেখো যে অ্যাপ্লাইড ফোর্স আমরা যত বাড়াচ্ছি তত হচ্ছে ফ্রিকশন ফোর্সও বাড়ছে নিজে নিজেই, দিয়ে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাচ্ছে, দিয়ে হঠাৎ করে কমে আমরা অ্যাপ্লাইড ফোর্স বাড়ালে বস্তুটা সমবেগে চলতে থাকছে বা বস্তুটা গতিশীল থাকছে, তখন দেখো আর ঘর্ষণ বল বাড়ছে না। তাহলে একটা আমাদের অ্যাপ্লাইড ফোর্সের সাথে সাথে ফ্রিকশন ফোর্স বাড়ছে বস্তুর উপরে, দিয়ে একটা সীমাস্থ মানে পৌঁছাচ্ছে এই জায়গাতে, সীমাস্থ মানে পৌঁছানোর পরে আমরা এর পরে যদি আবার অ্যাপ্লাইড ফোর্সটা ইনক্রিজ করি তাহলে ফ্রিকশন ফোর্সটা হঠাৎ করে একটুখানি কমে তারপরে সে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে এবং বস্তুটা কি করছে, গতিশীল থাকছে। ওই যে বললাম 3 জন পর্যন্ত ঠেললাম, সরাতে পারছি না, যেই 4 জন ঠেলেছি তখন দেখলাম যে বস্তুটা গতিশীল হয়ে গেল। মজার ব্যাপার, এই 4 জন ঠেলার পরে যখন বস্তুটা গতিশীল হয়ে গেছে, তারপরে গতিশীল হওয়ার পরে যদি একজন ছেড়েও দেই আমরা 3 জনেই বস্তুটাকে গতিশীল রাখতে সক্ষম হব, ঠিক নয়? সেটাই হচ্ছে, এই যে এই ঘটনাটা হচ্ছে, কারণ ঘর্ষণ বলটা তো একটুখানি কমে গেছে, তখন 3 জন ঠেললেও বস্তুটাকে আমরা গতিশীল রাখতে পারবো নাকি। তাহলে এই যে ঘর্ষণ বলের ম্যাক্সিমাম ভ্যালুটা, এটাকে বলছি আমরা সীমাস্থ ঘর্ষণ, তাই তো। তাহলে স্থিত ঘর্ষণের অ্যাকচুয়ালি স্থিত ঘর্ষণ তো বারবার চেঞ্জ হচ্ছে, আমাদের অ্যাপ্লাইড ফোর্স যত আমরা ইনক্রিজ করছি স্থিত ঘর্ষণ বলটাও হচ্ছে যে, অর্থাৎ বস্তুটা গতিশীল হওয়ার আগে পর্যন্ত ঘর্ষণ বলটা নিজে নিজেই বাড়ছে। তা সেই জন্য স্থিত ঘর্ষণের মান যদি ধরা হয়, সীমাস্থ ঘর্ষণের মানটাকেই স্থিত ঘর্ষণের মান হিসাবে ধরা হয়, ঠিক আছে। অর্থাৎ যে দেখো ঘর্ষণ বল নিজে নিজেই বাড়ছে বা কমছে, এই যে ঘর্ষণ বল নিজে নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারছে, সেই জন্য আমরা ঘর্ষণ বলকে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স বলি, বা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, বা হচ্ছে যে তোমার মানে নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারছে, সেটাকে বলছে সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। ঘর্ষণ বলতে বলা হয় সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে গ্রাফটা, এই পয়েন্টটাকে আমরা কি বলছি, সীমাস্থ ঘর্ষণ। নেক্সট, তাহলে আমরা সূত্র কি পড়েছি যে ঘর্ষণ বল, কোন বস্তুর উপরে ঘর্ষণ বল বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। তার আগে এই সূত্রটা পড়ার আগে আমরা একটা কথা বলবো, তাহলে যদি তোমাকে বলা হয় যে একটা বস্তুকে তুমি এইভাবে গড়িয়ে দিলে, মেঝেতে হচ্ছে যে গড়িয়ে দিলে, তো বস্তুটাকে মেঝেতে গড়িয়ে দিলে বস্তুটা তুমি কিভাবে ডিফাইন করবে? যদি বলে এর ল মোশনটা কি হবে, না ল মোশনটা তাহলে কি হবে, না আমরা তো জানি যে এফ ইকুয়াল টু এম ই। ঘর্ষণ বল যখন অবধি ছিল না, নিউটনের ফার্স্ট লতে দেখো আমরা ঘর্ষণ বল পড়িনি, তাহলে ঘর্ষণ বল অ্যাড যখন হচ্ছে তাহলে একটা বাধা বলতো, তাহলে আমাদের টোটাল যে ফোর্সটা, টোটাল অ্যাপ্লাইড ফোর্সটা আমরা দিয়েছিলাম তার জন্য এফ ইকুয়াল টু এম এ হচ্ছিল, বস্তুটা এ ত্বরণ নিয়ে যাচ্ছিল, তাই তো। বাট এখন কি হবে, ঘর্ষণ বলটা যদি অপোজিট দিকে কাজ করে তাহলে নিশ্চয়ই ল মোশনটা চেঞ্জ হয়ে যাবে, কীরকম হয়ে যাবে, না এম মাইনাস এফ ইকুয়াল টু এম এ। এই আমাদের অ্যাপ্লাইড ফোর্স মাইনাস ফ্রিকশন ফোর্স, যে লব্ধি বলটা থাকছে সেটার জন্য বস্তুটা এ ত্বরণ নিয়ে গতিশীল হবে। অর্থাৎ তোমাদেরকে যদি ব্যাখ্যা করতে দেওয়া হয় যে একটা বস্তুকে গড়িয়ে দিলাম, বস্তুটার গতিটাকে তুমি ব্যাখ্যা করো, তখন আমরা বলবো কি যে গতিটা নিজে নিজেই গতিশীল, বস্তুটা গতিশীল থাকবে না, কিছু দূর গিয়ে থেমে যাবে, কেন না ঘর্ষণ বলের জন্যে, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমরা পড়েছি ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া বলের সাথে সমানুপাতিক। তাহলে যদি এমজি হয়, লম্ব প্রতিক্রিয়া বল যদি আর হয়, তাহলে আমরা বলতে পারি ঘর্ষণ বল এফ ইজ প্রপোর্শনাল টু আর, তাই তো। আর আমরা কি বলবো যে এফ ইকুয়াল টু মিউ আর, ঘর্ষণ বল এফ ইকুয়াল টু মিউ আর, মিউটা হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, জাস্ট প্রপোর্শনাল কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক, প্রপোর্শনাল কনস্ট্যান্ট নাকি, যেটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। মিউটা কি বলা হয়, এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে আমরা কি বলছি, ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, তাই তো। তো তাহলে মিউকে যদি আমরা ডিফাইন করতে যাই, দেখো মিউ ইকুয়াল টু তাহলে কি হবে, এফ বাই আর,
তাহলে আমাদের যেহেতু ফ্রিকশন ফোর্স দুটো টাইপের পড়েছি, একটা হচ্ছে কি না স্থিত ঘর্ষণ আর একটা হচ্ছে চল ঘর্ষণ, তাহলে নিশ্চয়ই ঘর্ষণ গুণাঙ্ক দুটো পাবো। একটা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বা হচ্ছে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আর স্লাইডিং ফোর্স ছিল। তাহলে কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন আর কোফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক এবং চল ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমরা ডেফিনেশনগুলোতে ফিরে আসবো এবং স্থিত ঘর্ষণ গুণাঙ্কের। তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের আমাদের ডেফিনেশন কি হবে না, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক যে কোন একটা বস্তু যখন গতিশীল হওয়ার চেষ্টা করে তখন ঘর্ষণ বল এবং ওই বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া বল দুটোর অনুপাতকে আমরা কি বলছি, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, নাকি? তাহলে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, তাহলে কোনো বস্তু একটা তলের সাপেক্ষে যখন গতিশীল হওয়ার চেষ্টা করে তখন স্থিত ঘর্ষণ বল এবং আমরা তো জানি যে স্থিত ঘর্ষণ বল আবার আমরা সীমাস্থ ঘর্ষণের মানটাকেই ধরে নিই। তাহলে স্থিত ঘর্ষণ বল বা সীমাস্থ ঘর্ষণ বল এবং হচ্ছে যে ওই বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে আমরা কি বলছি না স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। একইভাবে যদি চলঘর্ষণের ক্ষেত্রে আমরা বলি যে চলঘর্ষণ গুণাঙ্ক আমরা কাকে বলবো না মিউ ইকুয়াল টু সেম এফ বাই আর। এখানে নেমগুলো আমরা একটু চেঞ্জ করে দিই, সব সময় চলঘর্ষণটাকে আমরা প্রাইম দিয়ে লিখি, ঠিক আছে? যেমন স্থিত ঘর্ষণটাকে শুধু এফ দিয়ে লিখেছিলাম, বাট চলঘর্ষণটাকে আমরা প্রাইম দিয়ে লিখি, মিউ প্রাইম আর এফ প্রাইম। তাহলে চলঘর্ষণ গুণাঙ্ক কাকে বলবো, কোন একটা বস্তু যখন একটা তলের সাপেক্ষে গতিশীল হয় তখন চলঘর্ষণ বল এবং ওই বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া বল এই দুটোর অনুপাতকে আমরা কি বলছি, চলঘর্ষণ গুণাঙ্ক হয়েছে। তাহলে মিউ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ ড্যাশ বাই আর। মজার ব্যাপার দেখো, তাহলে তো আমরা একটু আগে দেখলাম যে চলঘর্ষণ বলটা সবসময় কম, তাই তো? চলঘর্ষণ বল ইজ লেস দেন স্থিত ঘর্ষণ বল, কারণ স্থিত ঘর্ষণ বলটা বাড়তে বাড়তে সীমাস্থ মানে পৌঁছানোর পরে বস্তুটা যখন হঠাৎ করে চলতে শুরু করে তখন ঘর্ষণ বলটা একটুখানি কমে যাচ্ছে, আমরা আগেই পড়লাম। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো না চলঘর্ষণ বল সবসময় লেস দেন কি হবে, স্থিত ঘর্ষণ বল, আর স্লাইডিং ফোর্স ইজ অলওয়েজ লেস দেন স্ট্যাটিক ফোর্স। তাহলে সেই রেসপেক্টে আমরা এখানেও বলবো যে কোফিসিয়েন্ট অফ স্লাইডিং ফ্রিকশন অলওয়েজ লেস দেন কোফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। চলঘর্ষণ গুণাঙ্ক অলওয়েজ লেস দেন স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? নেক্সট আমরা পড়ব ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক ব্যাপারটা ঘর্ষণ কোণ। দেখো, তাহলে কোন একটা বস্তুকে যখন আমরা গতিশীল করছি তখন তখন বস্তুটা যেদিকে গতিশীল করছে তার বিপরীত দিকে হচ্ছে ঘর্ষণ বলটা কাজ করছে। তাহলে সাপোজ এই বস্তুটা 3 ডাইমেনশনাল একটু ভাবতে হবে, জাস্ট ইমাজিন করো, বলেছি তো তোমরা যত ইমাজিন করতে পারো ফিজিক্স তত শিখতে পারবে। জাস্ট এটা হচ্ছে বস্তুটা, ধরো বস্তুটা যখন এই দিকে যাচ্ছে ঘর্ষণ বল এই দিকে কাজ করছে, ঠিক আছে? বস্তুটা যখন এই দিকে যাচ্ছে ঘর্ষণ বল এই দিকে কাজ করছে, বস্তুটা এই দিকে যাচ্ছে ঘর্ষণ বল উল্টো দিকে কাজ করছে। তাহলে আমরা যদি একটা জাস্ট গ্রাফ আঁকি এইভাবে যে এটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, তাই তো? তাহলে বস্তুটা যখন এই দিকে গতিশীল হবে তখন ঘর্ষণ বল কাজ করছে এই দিকে, তাহলে লব্ধিটা কোন দিকে হবে, এই বরাবর হবে নাকি? আবার বস্তুটা তাহলে এদিকে যখন যাচ্ছে লব্ধিটা এই বরাবর কাজ করছে, আবার এইদিকে যখন যাচ্ছে বস্তুটা লব্ধিটা এই বরাবর কাজ করছে, বস্তুটা যখন এইদিকে যাচ্ছে লব্ধিটা এই বরাবর কাজ করছে। অর্থাৎ দেখো এইরকম একটা আমরা সিস্টেম পাবো, তাই নয়? এরকম 3 ডাইমেনশনাল একটা ভাবো চোঙের মতো স্ট্রাকচার পাচ্ছে, মানে লব্ধিগুলোর ঘর্ষণ বল আর এই বস্তুটার উপর দুটো বল কাজ করছে, ঘর্ষণ বল আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল। এই ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া বলের লব্ধিগুলো 3 ডাইমেনশনালি কেমন ভাবে থাকছে, এরকম ভাবে থাকছে না? ধরো এদিকে গতিশীল হলে লব্ধি বলটা কোন দিকে কাজ করছে না এইদিকে কাজ করছে, এইদিকে কাজ করছে, এইদিকে কাজ করছে। তাহলে তলটার সাপেক্ষে যেন এটা যদি তলটা হয় তলটার সাপেক্ষে এইভাবে থাকছে নাকি লব্ধিগুলো, জাস্ট এইভাবে তলটার সাপেক্ষে থাকছে। তাহলে এইভাবে এটাকে যদি রোটেট করো বিভিন্ন দিক, যখন এইভাবে বিভিন্ন দিকে ঘোরাচ্ছ তাহলে লব্ধি বলটা কিভাবে এইভাবে রোটেট করছে, তাই তো? বিভিন্ন দিকে ঘোরালে লব্ধি বলটা এভাবে রোটেট করছে, তাহলে একটা চোঙ পাচ্ছি আমরা নাকি, একটা আমরা চোঙ পাচ্ছি। যেটাকে কি বলা হয় ঘর্ষণ শঙ্কু। তাহলে ঘর্ষণ কোনটা না এই যে দেখো বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া বল আর ঘর্ষণ বল, ঘর্ষণের সীমাস্থ মানটা অবশ্যই সীমাস্থ ঘর্ষণ বল, যদি লব্ধিটা ঘর্ষণ বল সীমাস্থ ঘর্ষণ বল
আর হচ্ছে যে লম্ব প্রতিক্রিয়া বলে যে লব্ধিটা লম্ব প্রতিক্রিয়ার সাথে যে কোণ উৎপন্ন করছে ল্যামডা, সেটাকে আমরা কি বলছি ঘর্ষণ কোণ, ওই তল এবং ওই বস্তুর ঘর্ষণ কোণ। বুঝা যায়, এটা কিউ বলা হয়, কিউ দিয়ে প্রেজেন্ট করা হয়। তাহলে F1, তাহলে যে কোনো অবস্থায় ঘর্ষণ বল এবং হচ্ছে যে লম্ব প্রতিক্রিয়া বলে লব্ধিটা এইদিকে কাজ করবে আমাদের ভেক্টর সূত্র অনুসারে। তাহলে সীমাস্থ ঘর্ষণটা নাও আর হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বলটা নাও, দুটো লব্ধি যে কোণ করে সেটাকে আমরা কি বলছি ঘর্ষণ কোণ, লম্ব প্রতিক্রিয়া বলের সাথে যে কোণ করে, সেটা কিউ দিয়ে আমরা লিখি। তাহলে যদি আমরা কিউটাকে দুটো ভাগে ভেঙে নিই, তাহলে এটা যদি ল্যামডা ধরে নিই ঘর্ষণ কোণ, তাহলে এই বরাবর কি হবে, এই বরাবর হচ্ছে যে কিউ সাইন ল্যামডা, আর এই বরাবর কি হবে কিউ কস ল্যামডা। তাহলে আমরা বলতে পারি F ইজিক্যাল টু কিউ সাইন ল্যামডা অ্যান্ড F ইজিক্যাল টু কিউ সাইন ল্যামডা অ্যান্ড আর ইজিক্যাল টু কিউ কস ল্যামডা। কিউটাকে জাস্ট লব্ধিটাকে আবার দুটো ভাগে ভাঙছি আমরা, বুঝা গেছে। তাহলে দুটোকে স্কোয়ার করে যদি আমরা যোগ করে দিই, এফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে কি আসছে না কিউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার ল্যামডা প্লাস কস স্কোয়ার ল্যামডা মানে 1, তাহলে আমাদের লেখার দরকার নেই। আর কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বুঝা গেছে, এটা হচ্ছে আমাদের রিলেশন অফ লব্ধি। এটি কার কার মধ্যে রিলেশন না সীমাস্থ ঘর্ষণ এফ, লম্ব প্রতিক্রিয়া বল বস্তুর উপরে আর, এবং তাদের লব্ধি কিউর মধ্যে সম্পর্ক। আর এখান থেকে লিখতে পারি আমরা যে এফ বাই আর কি কিউ কেটে গিয়ে কি হচ্ছে ট্যান ল্যামডা হচ্ছে, তাই তো এফ বাই আর ইজ ইকুয়াল টু ট্যান ল্যামডা। তাহলে ঘর্ষণ কোণ আর ঘর্ষণ শঙ্কু আমরা দুটোই বুঝলাম। নেক্সট আমরা বিরাম কোণ পড়ব, হয়েছে? এক মিনিট। যে বিরাম কোণের আগে আমরা এই ব্যাপারটা একবার বলি যে যখন কোনো বস্তু একটা প্লেন সারফেসে থাকছে ধরো, তখন আমরা জানি এমজি আর এদিকে হচ্ছে যে আর, তাহলে ঘর্ষণ বল যেহেতু এদিকে যদি কাজ করে, তাহলে এফ ইকুয়াল টু আমরা কি জানি মিউ ইন্টু আর। তাহলে একটা প্লেন সারফেস যখন কোনো একটা বস্তু গতিশীল হয় তখন আমরা জানি আর ইকুয়াল টু এমজি, তাহলে আমরা কি বলতে পারি এফ ইকুয়াল টু মিউ ইন্টু এমজি। এটা একটা রিলেশনশিপ, এফ ইকুয়াল টু মিউ ইন্টু এমজি। এরপরে হচ্ছে যে আমরা বিরাম কোণ করব। আচ্ছা শোনো, নততল জানো নততল কি না ভূমির সাপেক্ষে কোণ করে যদি আমরা কোনো একটা তলকে রাখি এইভাবে, এটা ভূমি সাপেক্ষে যদি এইভাবে আমরা কোণ করে কোনো একটা তলকে রাখি তখন আমরা এই নততল বলছি। আর ওই তলটা ভূমির সাথে যে কোণ করে সেটাকে আমরা নতি কোণ বলছি, নত কোণ বলছি নাকি। তাহলে জাস্ট এইভাবে ধরো একটা পাটাতনকে আমরা এইভাবে রেখেছি, থিটা অ্যাঙ্গেলে আছে, তাই তো। তাহলে একটা পাটাতনকে যখন আমরা রেখেছি এইভাবে, তাহলে এইখানে একটা বস্তুকে আমরা রেখেছি, কি ঘটনা ঘটবে বলো তো? যে সাপোজ পাটাতনটা যখন এইভাবে ছিল, একটু একটু করে আমরা উপর দিকে উঠাচ্ছি পাটাটাকে, তাই তো। একটা পাটার উপর এইভাবে একটা বস্তু নামানো আছে, আমরা পাটাটাকে এইখান থেকে একটু একটু করে এইভাবে উপরে তুলছি। কি হয়, ফার্স্ট একটু এইভাবে তুললাম, জাস্ট এইভাবে তুললাম আমরা, তাতে বস্তুটা এখানে আসবে, কিন্তু বস্তুটা গড়িয়ে দিকে নামবে না, ঠিক আছে। আমরা আরেকটু উঁচু করে দিলাম, তখনও দেখলাম যে বস্তুটা গড়িয়ে এদিকে নামছে না, ঠিক আছে। আমরা আরেকটু হয়তো উঁচু করে দিলাম, তখনও গড়িয়ে নামছে না। এইভাবে পাটাটাকে তুলতে তুলতে একটা সময় আসবে যখন বস্তুটা ঠিক এইভাবে জাস্ট যে ম্যাক্সিমাম যে কোণটা এখানে জেনারেট করছে পাটাটা ভূমির সাথে, জাস্ট যে কোণটার জন্য বস্তুটা এখানে স্লাইড করে নিচে নামতে শুরু করবে, সেই কোণটাকে আমরা কি বলছি বিরাম কোণ। পাটাটাকে এভাবে তুলতে তুলতে একটা এখানে কোণ তৈরি হবে ভূমির সাথে, যখন বস্তুটা জাস্ট স্লাইড করে নিচের দিকে নামতে শুরু করবে বা শুরু করবে, জাস্ট নামার উপক্রম হবে, ব্যাপারটা কি জাস্ট নামার উপক্রম হবে। আর তুমি যদি জাস্ট একটুখানি জাস্ট মিলি সেন্টিমিটার উপর দিকে তুলে দাও, মিলিমিটার উপর দিকে তুলে দাও, তাহলে কি হবে না এটা নিচে পড়ে যাবে। তার জাস্ট স্লাইড করার উপক্রম হয়েছে যে অ্যাঙ্গেলটার জন্য, সেইটাকে আমরা কি বলছি বিরাম কোণ, নততলের বিরাম কোণ, ঠিক আছে। তো তাহলে বিরাম কোণের
আমাদের এই ছবিটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট। কীরকমভাবে দেখো, এই ছবিটা তোমাদের খুব ভালোভাবে হচ্ছে যে এই ছবিটা ভালোভাবে তোমাদের ড্রয়িং করতে শিখতে হবে। অ্যান্ড এখান থেকে তোমাদের নিউমেরিক্যাল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও পড়ে। তাহলে এইভাবে বিরামকোণ, ধরো বিরামকোণে আছে, জাস্ট পড়ার উপক্রমে আছে, বস্তুটা এইভাবে হচ্ছে বিরামকোণে আছে থিটা, তাই তো। তাহলে এর লম্বগতি এ হচ্ছে যে এমজিটা এদিকে ডাব্লুটা এমজিটা এদিকে কাজ করবে নিচের দিকে। আচ্ছা, সোজাসুজি উপর দিয়ে কি লম্ব প্রতিক্রিয়া আটটা কাজ করবে নাকি, সরি এই, তাহলে ডাব্লুটা হচ্ছে নিচের দিকে কাজ করবে। তাহলে লম্ব প্রতিক্রিয়া তো এখানে সোজাসুজি হবে না, কারণ যখন প্লেন সারফেসে থাকে তখন নিচের দিকে এমজি, উপর দিকে লম্ব প্রতিক্রিয়া বল কাজ করে। কিন্তু এখানে এমজিটা হচ্ছে ডিরেক্টলি এই হাইটটার সাথে প্যারালালি, ছবিটা আঁকবে কী করে না, ওজনটা, বস্তুর ওজনটা এমজিটা এই হাইটটার সাথে প্যারালালি নিচের দিকে কাজ করবে। বাট লম্ব প্রতিক্রিয়া বল মানে কি, এই সারফেসটা যে বলটা দেবে, এই যে পাটা তনটা আছে সারফেসটা এর উপরে যা বল দেবে সেটা তো নিশ্চয়ই দিয়ে কাজ করবে না সোজাসুজি, তখন পাট এইভাবে জাস্ট কাজ করবে আর, তাই তো লম্ব প্রতিক্রিয়া বল আর জাস্ট এইভাবে, সে জাস্ট একটাই ডাইরেকশন, আরটা এইভাবে কাজ করছে। তাহলে এইটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও কত হয়, থিটা হয়, ঠিক আছে। তাহলে দেখো যে ডাব্লুটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে যাও, এই বরাবর কি হবে না ডাব্লু কস থিটা হবে, আর এই বরাবর কি হবে না ডাব্লু সাইন থিটা হবে, ঠিক নয়। তাহলে দুটো কম্পোনেন্টে ভেঙে দিলাম, তাহলে হচ্ছে ডাব্লু সাইন থিটা, এই বরাবর হচ্ছে ডাব্লু কস থিটা। তাহলে আর এর সোজাসুজি বিপরীত দিকে কাজ করছে ডাব্লু কস থিটা, তাহলে আমরা কি বলবো না সমীকরণ থেকে আর ইকুয়াল টু ডাব্লু কস থিটা। আর এই দিকে কি করবে না, এই দিকে জাস্ট ডাব্লু সাইন থিটার নিচের দিকে, তাহলে এই ডাব্লু সাইন থিটা বলটার জন্যই বস্তুটা কি করবে, স্লাইড করে নিচের দিকে নামার উপক্রম হবে। বাট ঘর্ষণ বল তখন কোন দিকে কাজ করবে না, ঘর্ষণ বল জাস্ট এই উপর দিয়ে কাজ করবে, তাই তো। একটা নততলে যখন আমরা কোনো বস্তুকে রাখছি, এগুলো হচ্ছে ফোর্সের ডাইরেকশন, জাস্ট মেকানিক্সটা। তাহলে ডাব্লু সাইন থিটার জন্য বস্তুটা কি করবে, নিচের দিকে নামার চেষ্টা করবে, বাট ঘর্ষণ বল উপর দিকে তাকে টেনে রাখার চেষ্টা করছে। তাহলে জাস্ট নামার যখন উপক্রম হচ্ছে তখন আমরা কি বলবো, জাস্ট নামার উপক্রম, তখন আমরা কি বলবো, জাস্ট নামতে চাইছে, তখন বলবো ইকুইলিব্রিয়াম স্টেট, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। তাহলে নিশ্চয়ই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কি বলবো, বা জাস্ট নামার উপক্রম যখন হচ্ছে তখন কি বলবো, বাট নামছে না, সেই জন্য এটাকে আমরা কি বলছি, বিরামকোণ বলেছি। তাহলে তখন কি হবে, ঘর্ষণ বল ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা হবে, আর এফ ইকুয়াল টু ডাব্লু সাইন থিটা, বুঝে গেছে। সো এখান থেকে আমরা বলতে পারি যে এফ বাই আর ইকুয়াল টু ট্যান থিটা, এফ বাই আর করো তাহলে সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা ডাব্লু ওজনটা ডাব্লুটা কেটে যাচ্ছে, তাহলে এফ বাই আর ইকুয়াল টু ট্যান থিটা, যেখানে থিটাটা হচ্ছে যে বিরামকোণ। আর জাস্ট প্রিভিয়াস ইকুয়েশন আমরা একটা পড়েছিলাম, যেটা হচ্ছে যে প্রিভিয়াস ইকুয়েশন আমরা পড়েছিলাম যে আর একটা ইকুয়েশন পড়েছিলাম কোনটা বলো তো, যে প্লেন সারফেসের রেসপেক্টে কি হয়। প্লেন সারফেস রেসপেক্টে তো আমরা জানি আর এদিকে যদি এফ হয়, লব্ধি বল যদি কিউ হয়, মুছে দিয়েছি, তাহলে আমরা পড়েছিলাম কি না এফ, এটা ল্যামডা ছিল, যেটা হচ্ছে আমাদের ঘর্ষণ কোণ, প্লেন সারফেসের রেসপেক্টে ঘর্ষণ কোণ, নততলের রেসপেক্টে বিরাম কোণ নাকি। তাহলে সেখানে আমরা কি বলবো, কিউ সেখানে ছিল এফ ইজ ইকুয়াল টু কিউ সাইন ল্যামডা and r is equal to q cos lambda, और f by r equal to কি ছিল tan lambda, তাই তো। f by r জাস্ট প্রিভিয়াস ইকুয়েশনটা একবার দেখবে, f by r equal to tan lambda, তাহলে f by r equal to প্লেন সারফেসের রেসপেক্টে f by r equal to ছিল tan lambda, আবার জাস্ট নততলের রেসপেক্টে f by r equal to হচ্ছে tan theta, নাকি। তাহলে আমরা বলতে পারি প্লেন সারফেসের রেসপেক্টে ঘর্ষণ কোণের যা ভূমিকা, নততলের রেসপেক্টে থিটারও সেম ভূমিকা। তাহলে দুটোর মধ্যে রিলেশনশিপ কি হবে, এফ বাই আর, তাহলে ট্যান ল্যামডা ইকুয়াল টু ট্যান থিটা, তাই তো, আর ল্যামডা ইকুয়াল টু থিটা, নাকি। তাহলে ঘর্ষণে কি কোণ ইকুয়াল টু হচ্ছে যে, তাহলে ঘর্ষণ কোণ এবং হচ্ছে যে বিরাম কোণ বা স্থিতি কোণ, প্লেন সারফেসের রেসপেক্টে ঘর্ষণ কোণ এবং নততলের রেসপেক্টে যে আমরা বিরাম কোণ পাই, সেগুলো সংখ্যাগতভাবে সমান। এটা আমরা এখান থেকে প্রুভ করতে পারলাম, নাকি। ওকে, চলো বাকিটা নেক্সট ক্লাসে করবো, তোমরা ঘর্ষণটা একটুখানি পড়ো। বাই।